অন্য সব প্রভাতের থেকে আজকের সকালটা ছুটির কাছে ভিন্ন। সম্পূর্ণই আলাদা। আশপাশের আলোয় তখন আবিরের মুখটা দৃশ্যমান। ছুটির অবস্থান হয়েছে আবিরের বাহুবন্ধনীতে। মাথা গিয়ে ঠেকেছে পুরুষালী বক্ষে। ছুটি নড়চড় করে না। ঘুম ভেঙ্গে চোখজোড়া মেলেই যখন এই সুপুরুষের মুখখানা চোখ ভাসল তখনই স্তব্ধ হয় চেয়ে থাকল। সুন্দর। নিঃসন্দেহে তার চোখে এই পুরুষটিই পৃথিবীর সর্বোত্তম সুন্দর পুরুষ। ছুটি ফ্যালফ্যাল করেই চেয়ে থাকে। অল্প নড়চড় করে ওপাশ ফিরতে নিতেই আবির তার হাতের বন্ধন আরেকটু দৃঢ় করল। ঘুম জড়ানো স্বরে শুধায়, সমস্যা কি? এমন করছেন কেন? ঘুমোজড়ানো স্বরটায় অদ্ভুত মাদকতা। ছুটি শুনে তাকায়। আবির তখনও চোখ বুজে আছে। কোনোরকমে জোরতা নিয়ে উত্তর করে, দেরি হয়ে যাচ্ছে, উঠব। আবির মুহূর্তেই নাকচ করল কথাটার অর্থ। সেভাবেই দুই হাতে মেয়েটাকে জড়িয়ে নিয়ে শুধায়, এখন না। ছুটি চুপ থাকে এবারে। পরমুহূর্তেই ঘড়ির দিকে চেয়ে বুঝে সময়টা বহু পেরিয়েছে। বেলা 11টা প্রায়। ছি, মানুষজন কি ভাবছে তাকে নিয়ে? ছটি এই পর্যায়ে ফের বলে, সকাল অনেক হয়েছে। 11টা বাজল আবির ভাই। আবির চোখ মেলে বিরক্তে কপাল কুঁচকায়। কিছুটা উপর হয়ে শুয়ে ছুটির এক হাত চেপে রাখে বিছানার সাথে। শুধায়, বাজলে বাজুক, আমার ঘুম শেষ হয়নি আপাতত। সুতরাং তোর কাজ হলো চুপচাপ এভাবেই আরো কিছুক্ষণ আমার সাথে এভাবে পড়ে থাকা। ছুটি ফের বলল, আপনি ঘুমালেই তো হলো আবির ভাই, আমায় ছেড়ে দিন। আবির হাসে এই পর্যায়ে। ছুটির গালে হাত রেখে পরমুহূর্তেই ঠোঁট ছোঁয়ায় মেয়েটার কপালে। একটা গভীর চুম্বন এঁকে শান্ত স্বরে ফিসফিস করে শুধায়, না, হলো না। তোকে বিয়ে করার চক্করে কালকের দিনটা সারাদিন ঝামেলা সয়ে গিয়েছি। এর আগের দিন ও ঘুম হয়নি তোর কানকারখানা শুনে। সুতরাং এই মুহূর্তে শান্তিতে ঘুমানোটা জরুরি, বুঝলি? ছুটি ফ্যালফ্যাল করে শান্ত দৃষ্টিতে চেয়ে থাকে। কখনো কখনো মনে হয় আবির ভাই তাকে সত্যিই ভালোবাসে। সত্যিই মন থেকে চায়। কখনো মনে হয় সবই মিথ্যে। নাটকীয়তাই কেবল। এই এখন কপালে চুম্বন আকল, শান্তস্বরে এতগুলো কথা বলল ছুটির মনে হলো এই মানুষটা সত্যিই তাকে চায়। সত্যিই ভালোবাসে। আবির ছুটির তাকানো দেখে অল্প হাসে। পরক্ষণেই ফের সন্দেহী স্বরে বলে, তোর এত শান্তরূপ হজম হচ্ছে না আমার। আগের মতো মনে মনে কিছু প্ল্যান করে ফেলছিস না তো? সত্যি করে বল। ছুটি তাকিয়ে থাকে। কিতক্ষণ সময় নিয়ে শুধায়, আমার কাছে এই সংসারটা ভিত্তিহীন লাগছে আবির ভাই। অথচ এক সময় আমি এই সংসারটা কত করে চেয়েছিলাম, কত আশা ছিল আমার এই একটা সংসার নিয়ে। আবিরের সুন্দর, মধুর মেজাজটাকে বিগড়ে দেওয়ার জন্য বোধহয় এই দুটো লাইনই যথেষ্ট ছিল। দাঁতে দাঁত চাপে সে। রাগে শরীর চিরবির করলেও অত্যন্ত শান্ত দেখালো তাকে। এক হাতে ছুটির থুতনিটা তুলে ধরল। শান্ত অথচ দৃঢ় স্বরে শুধায়, এখন নেই? এখন আর আপনার জন্য পাগলামি আসে না আমার। ভালোবাসা মরে গেছে? ছুটি সময় নিয়ে ঠোঁট এলিয়ে হেসে বলে, ভালোবাসা মরেনি, তবে ভালোবাসা প্রকাশ করতে আজকাল আমি খুবই ব্যর্থ। বিশেষ করে আপনাকে বিশ্বাস করতে পারি না আর। আবির দীর্ঘশ্বাস টানে। বুকের ভেতর কোথাও এই কথাগুলো রক্তক্ষরণ ঘটাচ্ছে। বোধহয় যন্ত্রণা হচ্ছে তার। তবুও শান্ত স্বরে শুধায়, কারণ? ছুটি তাচ্ছিল্য হেসে বলে, আমি আপনার প্রতি দুর্বল। আর সে দুর্বলতা যে আপনি কাজে লাগাচ্ছেন না তার কোন নিশ্চয়তা আমার কাছে নেই। আবিরের রাগটা এবারে প্রকাশ্যে এল। মুখ চোখ লাল দেখালো। চোয়াল শক্ত করে শুধাল, তো এই কারণে শান্তশিষ্ট মনোভাব দেখিয়ে মনে মনে প্ল্যান করছিস যে আমায় ছেড়ে চলে যাবি? খবরদার ছুটি, ছেগে যাওয়ার কথা ভেবেছিসও যদি মেরে হাত পা ভেঙ্গে বন্দি করে রাখব। মাইন্ড ইট। ছুটি ভয় পায় না। বরং নির্নিমেষ চেয়ে থেকে বলে, কেন জানি না কখনো মনে হয় আপনি আমায় ভালোবাসেন, আবার কখনো মনে হয় সবটাই মিথ্যে। আবিরের নিজের মাথা নিজেই ফাটাতে ইচ্ছে হয়। এত কেন অবিশ্বাস? কেন ছুটি বুঝে না তাকে? এতটাই অবুঝ মেয়েটা? আবির ছোটশ্বাস টানে। বলে, মিথ্যে মনে হওয়ার পিছনে কোন যুক্তিযুক্ত কারণ বল। সময় 1 মিনিট। ছুটি বলে, অবহেলা। আর? মুখ চোখের সেই বিরক্তি আপনার? আর? গুরুত্বহীনভাবে পড়েছিলাম মাসের পর মাস, বছরের পর বছর। তারপর? ছুটি এই পর্যায়ে চুপ থাকে। আবির লাল রক্তিম চোখ নিয়ে তাকাতেই ফের বলে উঠো,
আপনি যে আমার অনুভূতি নিয়ে খেলছিলেন, স্বার্থ পূরণ করছিলেন তা নিজ কানেই শুনেছিলাম আমি। আবিরের কপালের ভাঁজ মিলে গলা দৃঢ় করে বলে উঠে। আমার মুখ থেকে? ঠিক তা নয়, তবে আপনি সেখানে উপস্থিত ছিলেন আবির ভাই। নিশ্চয় আমার বন্ধুদের মুখ থেকে শুনেছিলি? ছুটি শুধায়। সত্যিই তো ছিল। আবির দাঁতে দাঁত চাপে অত্যন্ত বিরক্ত দেখালো যেন তাকে। বলল, সত্য মিথ্যা আমার উপর ছেড়ে দে বরং। সুহা তখন বিছানায় বসা। স্বচ্ছর কানকারখানায় আর যাওয়া হয়ে ওঠেনি ছুটিদের বাসায়। অথচ ছুটির সাথে কথা বলার সুহার প্রবল ইচ্ছা। এই যে এত কিছু হয়ে গেল, লুকিয়ে গেল তা জানার আগ্রহ। সুহা ছোটশ্বাস টানে। পাশে থাকা চায়ের কাপটা নিয়ে চুমুক বসাতেই ছুটে এল সিয়া। সুধাল, ভাবি, ভাবি আগামী সপ্তাহে তোমার আর ভাইয়ার বিয়ের অনুষ্ঠান আব্বু বলল। তুমি খুশি? সুহা ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। কি বলবে বুঝে ওঠে না। একবার বিয়ের অনুভূতি ছিল প্রখর। খুশি ছিল সে ভালোবাসার সঙ্গীকে পাবে বলে। কিন্তু শেষমেশ সব আনন্দ মাচি করে দিয়ে সে চলে গেল নিজের মতোই করে। সুহা ছোটশ্বাস ফেলে। যদিও এবারের অনুভূতিটাও রঙিন স্বপ্নের ন্যায়। এবারের অনুভূতিটাও উচ্ছল। সুধায়, তোমার ভাইয়া জানে? সিয়া মুহূর্তেই উত্তর করে। ভাইয়াই তো আব্বুকে বলল আয়োজন করতে। সুহা কেসে ওঠে। কেউ নিজের বিয়ের কথা নিজে বলে? তাও বাবাকে? সুহা অজান্তেই লজ্জা পায়। বলে, বাসায় দেখলাম না তো তাই। সিয়া মুহূর্তেই শুধায়, তুমি কি লজ্জা পাচ্ছ? সুহা মুহূর্তে উত্তর করে, একদম নয়। বিয়ে তো স্বাভাবিক বিষয়েই। সিয়া উচ্ছ্বাস নিয়ে বলে, আমি অনেক খুশি ভাবি। বহুদিন পরে গিয়ে আনন্দ করব খুব। সিয়ার থেকে কথাটা শোনার পরপরই সুহার দাদাজান এই বাসায় এলেন। বহুটা সময় স্বচ্ছর বাবার সাথে আলোচনা করে অবশেষে সুহাকে বললেন ব্যাগ গোছাতে। কারণ বিয়েটা ওখান থেকেই হবে। সুহাও বাধ্য মেয়ের মতো ব্যাগ গোছাতে গেল। রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ গোছাতে নিতেই কোথা থেকে ছুটে এল স্বচ্ছ। সুহাকে জামাকাপড় ব্যাগে নিতে দেখে মুহূর্তেই হাত টেনে ধরে সে। বলে, এসব কি সুহাসিনী? নিষ্ঠুর বউদের মতো কেবল নিজের কথাই ভাবছ? স্বার্থপরতা হয়ে যাচ্ছে না? হু। স্বচ্ছ চোয়াল শক্ত করে সুধায়, ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছ কেন শুনি? সরল উত্তর। দাদাজান বলল। স্বচ্ছ দাঁতে দাঁত চিবিয়ে বলে, তোমার দাদাজান তো দান্ধাবাজ লোক। যেই দেখল বিয়েতে কোন বাধা দিতে পারছে না অমনি আমাকে বউ থেকে দূরে সরানো প্ল্যান কষেছে। সুহার হাসি পায় এবারে। বলে, ইচ্ছে হলে আপনিও যেতে পারেন স্বচ্ছ। যাবেন? স্বচ্ছ রাজি হল না। বরং বলে উঠে, তোমার যাওয়ার প্রয়োজন নেই। পাগলামো করছেন। স্বচ্ছ কেমন নজরে তাকায়। শুদ্ধ অভ্যেস হয়ে গিয়েছে তোমার সঙ্গে থাকা। বাচ্চা নন আপনি। স্বচ্ছ বাঁকা হাসে। সুহার ধরে রাখা হাতটা টেনে নিয়ে একদম কাছে আনলো সুহাকে। বলে, প্রেমিক তো। কথাটা বলেই ফু দিয়ে উড়াল সুহার কপালের উপর চুলগুলো। ঝুঁকে গিয়ে বলে উঠল, এসব পাগলামো খুব কম ঠেকেছে সুহাসিনী, আরেকটু বেশি পাগলামি দেখার জন্য নিজেকে তৈরি করুন। কেমন? বাঁকা হেসে কথাটা বলেই স্বচ্ছ ফের রুম ছেড়ে বেরিয়ে এসে বসে সুহার দাদাজানের মুখোমুখি। শার্টের হাতা ভাঁজ করতে করতে গম্ভীর গলায় বলে, আমার বউ, আমি বিয়ে করব। আপনি আচমকা বউ নিয়ে যেতে এসেছেন কেন দাদাজান? বলেছি আমি। দাদাজান তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে বলে, অনুষ্ঠান ও বাড়িতেই হবে। এই কারণেই। স্বচ্ছ দ্বিগুণ তীক্ষ্ণ স্বরে উত্তর দিল, কিন্তু আমি আমার বউকে দিব না। মুহূর্তেই দাদাজান বলে, বেহায়াপনা করছো? স্বচ্ছ হেসে বলে, আপনার বউকেও কেড়ে নিয়ে আসি? তারপর দেখি বেহায়াপনা আপনিও করেন কিনা। দাদাজান রেগে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে, বেয়াদব ছোকরা। ছুটি প্রায় বেলা 12টা করেই ঘর ছেড়ে বাইরে বের হলো। আবিরের বাসার প্রত্যেকটা মানুষের সাথে দেখা হতেই খেয়াল করল কেমন করে যেন চেয়ে আছে। ছুটি প্রত্যেকবারই এক একটা বোকা হাসি উপহার দিল তাদের দৃষ্টি দেখে, পরমুহূর্তেই কেমন চুপসে গেল। সবাই কি অন্য কিছু ভাবছে? এতটা সময় যাবৎ রুমে থাকার দরুন অন্য ভাবনা চিন্তা মাথায় ঢুকিয়েছে? ছি ছি। ছুটির এই মুহূর্তে লজ্জা লাগে বিনা কারণেই। মস্তিষ্কে অতিরিক্ত ভাবনা চিন্তায় নিজেই যখন বিরক্ত হয়ে রুমে আবার ফেরত যাবে ঠিক দেখা হলো আবিরের দাদির সাথে। সরু চাহনিতে চেয়ে থেকে মুখ টিপে হাসলেন উনি। ঠোঁট রাঙ্গানে আছে পানের রসে। শুধালেন,
ঘুম হলো ঠিকমতো রে? ছুটি ভ্রু উঁচিয়ে তাকালো। কণ্ঠটা শুনে মনে হলো খোঁচা মেরে বলল যেন। সুধাল। ওভাবে হাসছ কেন বুড়ি? ঘুম না হওয়ার মতো নিশ্চয় কোন কারণ ছিল না যে তুমি এভাবে হাসছ। দাদি ফের মুখ টিপে হাসলেন। পান চিবোতে চিবোতে বলে উঠলেন। একেবারেই ছিল না। তো এত বেলা অবধি ঘুমাইয়া কি করলি শুনি? গোসলই বা না করে বের হলি কেন শুনি? গোসলের প্রসঙ্গ আসতেই ছুটির মাথায়ও কিছু একটা ডুকল যেন। বুঝে উঠেই লজ্জা পেল। তবুও সুধাল। হু। দাদি হাসে। ছুটিকে একটু আধটু লজ্জা পেতে দেখে সন্দেহী স্বরে শুধায়। লজ্জা পাচ্ছিস নাকি? ছুটি মুহূর্তেই অস্বীকার করল। বলল। আজব। লজ্জা কেন পাব? গোসল করা স্বাভাবিক বিষয়। এতে লজ্জা পাওয়ার কি আছে শুনি? দাদি তবুও হাসে। বলে। আচ্ছা, তাহলে যা। জলদি গোসল সেরে আয়। আর হ্যাঁ, আমার দাদুভাইটিকেও একটু কান ধরে টেনে নিয়ে আসিস বাইরে। আমি তো তার মুখটাই দেখতে পেলাম না আজ একটিবার। আমি কেন নিয়ে আসব? তোমার নাতি। তুমি গিয়ে দেখে আসতেই পারো। দাদি হেসে হেসে উত্তর করল। কারণ নাতিটি এখন আপনার দায়িত্বেই আছে ছুটি সাহেবা। ছুটি দাদির সাথে সেটুকু কথা বলেই লজ্জায় সংকোচে ইতস্তত করে রুমে ফিরে এল ফের। খাটের এক কোনায় বসে ভাবল আনমনে। সবাই নিশ্চয় এত দেরিতে ঘুম ছেড়ে উঠাতে ভেবে নিয়েছে ওদের মধ্যে কিছু হয়েছে। এবং গোসল সেরে বের না হওয়াতেই বোধহয় সবাই ওভাবে তাকিয়েছিল এটাই মনে মনে ভাবল ছুটি। সাথে সংকোচ জাগল। মুখটা চুপসে গেল কেমন। এক কোণে বসে এসব ভাবতে ভাবতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এল আবির। চুলগুলো ভেজা তারর। পরনে একটা সাদা তোয়ালের ব্যতীত কিছুই নেই, বিন্দু বিন্দু পানির কণা অবশ্য শরীরময় অবস্থিত। ছুটি বুঝল এই আবির ব্যাটা গোসল করে বেরিয়েছে। তারও এখন গোসল করতে হবে। দাদি বলেছে। বাকি সবও কি নাকি ভাবছে তার চাইছে গোসল করে ফেলাটা উত্তম মনে হলো ছুটির। কিন্তু জামাকাপড়? ছুটি তো ব্যাগপত্র তেমন আনেনি। ছুটি মুখ কুঁচকে বসে থাকে। কিছুই বলে না। আবির তা দেখে এগিয়ে আসে। কিছুটা ঝুঁকে নিজের ভেজা চুলে হাত দিয়ে ঝাড়া দিতেই জল গিয়ে পড়ল ছুটির চোখে মুখে। ছুটি চোখ বুঝে। আবির তখনই বলে উঠল। সমস্যা কি? এমন পেঁচার মতো মুখ করে বসে আছিস কেন? ছুটি তাকায় নিভু নিভু দৃষ্টিতে। সঙ্গে সঙ্গে উত্তর করে। আমি বাসায় যেতে চাচ্ছি আবির ভাই। দিবেন যেতে? আবির উত্তরটা আশা করেনি। তবুও এই কথাটা কেন বলা হলে তা নিয়ে ভাবল সে। সুধাল। কোন বাসা? আমার বাসা। আবির তৎক্ষণাৎ দৃঢ় স্বরে বলে। প্রয়োজন নেই। ছুটি করুণ চাহনিতে তাকায়। বলে। 2 মিনিটের পথই তো আবির ভাই। যাব আসব। জামা কাপড় আনবো কেবল। আবির গলল না। বরং ছুটির থুতনিতে হাত রেখে গলা দৃঢ় করে বলে উঠে। 1 সেকেন্ডের পথ হলেও যাওয়ার দরকার নেই। গুনে গুনে 8 দিন থাকবো আর। এই 8 দিনে 1 সেকেন্ডও যদি আমার থেকে দূরে থাকার পরিকল্পনা করিস ফল খারাপ হবে ছুটি। ছুটি তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে। 8 দিন কেন? আবির হাসে এবারে। বৃদ্ধাঙ্গুলি দিয়ে ছুটির থুতনিতে আঙ্গুল বুলাতে বুলাতে ঠোঁট বাঁকিয়ে বলে। তুই চাইলে সম্পূর্ণ জীবনটাই থেকে যেতে পারি তোর সাথে। তোর ইচ্ছায়। ছুটির শরীর শিরশির করে কথাটায়। কণ্ঠটা অতিরিক্ত জড়ানো যেন। আবির ভাই তাকে দুর্বল করে ফেলছে আপাদমস্তাক। ভেবেই ছুটি সরে বসে। বলে। আজকাল কি মেয়েদের পটানোর ট্রিক্স শিখেছেন কোথাও থেকে? আগে তো দেখতাম কথাও বলতেন না। আবির এবারে ছুটির পাশেই বসে। বলে। আগে বউ ছিলি না, এখন বউ হোস। মুহূর্তেই ছুটি প্রশ্ন ছুড়ল। আগে ভালোবাসতেন না, এখন কি ভালোবাসেন? আবির দীর্ঘশ্বাস টানে। এখন ভালোবাসি বললেও যে মেয়েটা বিশ্বাস করবে না তা ভালো করেই জানে সে। বলে। ভালোবাসি বললেও তুই যে বিশ্বাস করবি তার নিশ্চয়তা নেই। আর আবিরের ভালোবাসাটা ফেলনা নয় যে বারবার বলে কয় তোর তাচ্ছিল্যের কারণ বানিয়ে এটাকে মূল্যহীন করব। ছুটি হাসে। তাচ্ছিল্যের হাসি। আবিরের চোখের দিকে সরাসরি চেয়ে থেকে বলে। যদি ভালোবাসতেন তাহলে সেটা অবশ্যই আমার কাছে পৃথিবীর সবচাইতে মূল্যবান বস্তু হতো আবির ভাই। আবির চুপ থাকে। ছোটশ্বাস টেনে মনে মনে বলে উঠে। অথচ তুই জানিসই না সে মূল্যবান অনুভূতিটা তুই কবেই জয় করে নিয়েছিস ছুটি। কথাটা মনে মনে আওড়ালেও বাইরে শুধায় না। বরং প্রসঙ্গ পাল্টাতে বলে। গুড। তো হঠাৎ জামাকাপড়ের প্রয়োজন পড়ল কেন?
গোসল করতে হবে, আপনি তো গোসল করে নিয়েছেন সাধু পুরুষের মতো। আর এইদিকে মানুষ ভাবছে আমি গোসল করিনি। আবির ভ্রু উচাল। বলল, গোসল না করাটা তো চরম অপরাধ বলে মনে হচ্ছে না। ছুটি দাঁতে দাঁত চেপে তাকালো। এমন সাধু সাজছে যেন কিছুই জানে না। ছুটি ফোঁস করে শ্বাস টেনে বলে, জানি না, দাদি বলেছে গোসল করতে। আবির কারণ বুঝে উঠে হাসে তবে আড়ালে। হেঁটে গিয়ে নিজের ট্রাউজার এবং টি শার্টটা নিতে নিতে গম্ভীর স্বরে বলে দিতি, গোসল করার মতো কিছু হয়ে ওঠেনি আমাদের। ছুটি ফের ফোঁস করে শ্বাস টেনে বলে, এটা তো আমিই জানি কেবল যে গোসল করার মতো কিছু হয়নি আমাদের মাঝে। আবির ঘাড় বাঁকিয়ে তাকায়। ভ্রু উঁচু করে বলে, গোসল করার মতো কিছু ঘটে গেলে কি খুশি হতি তুই? মনে মনে চাস যে কিছু হোক? ছুটি এই পর্যায়ে হেসে উত্তর করল, আপনার আমার মাঝে কোনোদিন কিছু হবে না যে এইটুকু আমি শিওর আবির ভাই। অন্তত আপনি মানুষটা তেমন নন। হয়তো কোন কারণে বিয়েটা করেছেন, একটু আধটু বিভ্রান্ত করার জন্য মাঝে মাঝে চুমু দিচ্ছেন, তবে এতটাও বিবেকভ্রষ্ট আপনি হবেন না যে একটা মেয়ের সাথে হাবিজাবি কিছু করে ফেলবেন শুধুমাত্র স্বার্থের জেরে বা নিজস্ব কোন কারণে। এতগুলো কথা একটানে শুনলেও মানতে পারল না আবির। মুহূর্তেই বলল, নিজস্ব কারণেই হাবিজাবি করব, তাও তোর সাথেই। এক প্রকার স্বার্থপূরণ ভাবলেও এটাতে কিছু করার নেই। তবে তুই এতটা নিশ্চিত কি করে যে কিছুই হবে না? পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলছিস নাকি আমার? ছুটি মুখ চোখ কুঁচকে বলে উঠে, ছি। আবির বিরক্ত হয়। ফের ছুটির সামনে এসে ঝুঁকে গিয়ে বলল, ছি, এর কি হলো? বিয়ে করে বউ এনেছি ঘরে। বউ হোস এখন, অন্য মেয়ে না। একদিন ছেড়ে দিয়েছি মানে প্রতিদিনই ছেড়ে দিব ভাবাটা বোকামো। অবশ্য কাল রাতেও কিছু না হওয়ার পেছনেও দোষীটাই তুইই কেবল ছুটি। ছুটি বুঝে উঠে না যেন। বলে, আমি দোষী? কি করেছি? আবির হাসে ঠোঁট কামড়ে। বিছানায় ঝুঁকে গিয়ে দুই হাত রাখল ছুটির হাতের দুই পাশে। নজর রাখে একদমই ছুটির নজরে। যা এতটাই দৃঢ় এবং প্রখর যে ছুটি দৃষ্টি রাখতে পারল না। আবির মুখ গম্ভীর করে সেভাবে থেকেই দৃঢ় স্বরে বলল, তুই যদি দোষী না হতিস তোকে কালকের রাতটা অবশ্যই ভিন্ন কাটাতে হতো ছুটি। ছেড়ে দিতাম না নিশ্চয়। কারণ আমার অনুভূতি বহুদিনের, বহু গাঢ়। অনুভূতিরা এতকাল প্রকাশ হওয়ার অপেক্ষায় ছিল। তুই যদি নির্দোষ হতিস আমার এতকালের অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিতাম তোকে ছুটি। এবং আমি শিওর যে তোকে হিমশিম খেতে হতো আমার অনুভূতি সামলাতে গিয়ে। রাত তখন অনেক। হুট করেই মাঝরাতে একটা সুন্দর স্বপ্ন দেখেই সুহার ঘুমটা ভাঙ্গল। স্বপ্নটা এমন যেখানে সুহার আর স্বচ্ছর বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সুহা সে স্বপ্ন মস্তিষ্ক ধারণ করেই ঘুম ছেড়ে উঠে বসে। কিছুটা সময় ঘুমন্ত স্বচ্ছকে অবলোকন করে উঠে আসে বেকনিতে। তারপর দীর্ঘ 4 বছরের প্রত্যেকটা ঘটনা একের পর এক সে ভাবতে থাকে। কত অপেক্ষা, কত প্রতীক্ষা। অবশেষে এই মানুষটাকে সে পেল। সুহ কান্না পায় এই মুহূর্তে। চোখ টলমল করে। অথচ বাইরে আজ পূর্ণচাঁদ। হালকা হলদে দেখাচ্ছে চাঁদটিকে। সুহা আনমনেই অনেকটা সময় যাবৎ সেভাবে আকাশে তাকিয়েই থাকতেই হুট করে টের পেল পেছনে থেকে কেউ তার কাঁধে মাথা রেখেছে। দুই হাত দিয়ে জড়িয়ে নিয়েছে আদুরে পুতুলের ন্যায়, কি সুন্দর নরম গলায় জিজ্ঞেস করল, মন খারাপ? সুহা চোখ টলমল করছিল এতক্ষণ। এখন যেন তা আহ্লাদ পেয়ে আরো গতিশীল হল। গড়িয়ে পড়ল গাল বেয়ে। সুহা বলে, মন খারাপ হওয়ার তো কারণে নেই স্বচ্ছ। আমার সুখ সুখ লাগছে। এই যে এতাল যার জন্য অপেক্ষা করলাম সে মানুষটা আমার হয়ে গেছে ভাবতেই চোখ টলমল করছে আমার। স্বচ্ছ বউ কান্না করছে এটা টের পেয়েই নিজের দিকে ঘুরায়। মুখটা দুই হাতে আগলে নিয়ে চোখের পানি মুছে। পরক্ষণেই বুকে জড়িয়ে নিয়ে বলে, ভেবেছিলাম আমার বউটা সাহসী, দুরন্ত, শক্ত। এখন দেখি সে অল্পতেই কেঁদে ফেলে। কারণটা কি আমিই সুহাসিনী? সুহা সেভাবেই বুকে লেপ্টে থাকে। ফিসফিস স্বরে বলে, আমার ভয় হয় স্বচ্ছ। আপনি তো আবারও চলে যাবেন। ভুলে যাবেন না তো আমায়? এত প্রেম ভালোবাসা সব যদি আবারও ঠুনকো হয়? স্বচ্ছ হাসে। সুহার মাথায় চুমু দিয়ে বলে, তুমি চাইলে যাব না আর। যা যোগ্যতা আছে এখানে ভালো মানের জব পেয়ে যাব ম্যাম। সুহা নাকচ করল মুহূর্তেই। বলে, যাবেন। স্বচ্ছ আবারও হাসে। বলে, কিন্তু তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে সুহাসিনী। মেবি আমায় জাদুটাদু করে ফেলেছ।
তুমি ছাড়া থাকতে হবে ভাবলেই অস্থির অস্থির লাগে আজকাল। সুহা মাথা তুলে তাকায় এবারে। বলে, জাদু করতে পারলে আপনাকে 4 বছর আগেই জাদু করে টেনে আনতাম বুঝলেন? কষ্ট সইতাম না এভাবে। স্বচ্ছ ছোটশ্বাস টানে বলে, দোষটা তোমারই। কি হতো 4 বছর আগে জাদু করে টেনে আনলে? আজকে তাহলে 4 বছরের একটা সংসার হতো আমার। তুমি ভাবতে পারছো সুহাসিনী? বউকে ভালোবাসার দিক দিয়ে আমি 4 বছর পিছিয়ে গিয়েছি। 4টা বছর। জীবন আর কতটুকুই আমার। এইটুকু জীবনে আমি বউয়ের সাথে 4টা বছর কাটাতে পারলাম না। ও মাই গড! 4টা বছর সুহাসিনী। কতগুলো দিন হারিয়ে গেল আমার। সুহা তাকায়। স্বচ্ছর কথা শুনে ভ্রু উঁচিয়ে বলে, তো এমন অস্থির হচ্ছেন কেন? স্বচ্ছ চুপ থাকে। হুট করেই এই মাঝরাতে পকেট হাতড়ে কল লাগালো তার বাপকে। জানালো বিয়েটা 2-3 দিনের মধ্যেই আয়োজন করতে। শাহরিয়ার সাহেব বোধহয় এতে প্রচুরই বিরক্ত হলেন। একই বাসায় থেকেও এই মাঝরাতে এই ছেলেকে কল করে এভাবে এসব বলতে হবে? অনুষ্ঠানটা তো কয়দিন পর হচ্ছেই। তবুও ধৈর্য নেই? অবশ্য ধৈর্য কতটুকুই বা আছে? যে ছেলে কথাটক কাল সকালে বলা যাবে জেনেও এই মাঝরাতেই বাপকে কল করে জানায় তার ধৈর্য আর কতটুকুই বা হবে? শাহরিয়ারও সাহেব এতে প্রচণ্ডই বিরক্ত বুঝা গেল। কোন রকমে ছেলেকে 2-3 দিনের মধ্যে অনুষ্ঠান করবেন বলে কল রাখলেন, স্বচ্ছ অবশ্য উনার বিরক্তিতে গুরুত্ব দিল না। বরং সুহাকে অতি গম্ভীর গলায় বলে, আমি এত সময় পিছাতে চাইছি না। জলদি জলদি বিয়ে করে বউকে ভালোবেসে বাচ্চা কাচ্চার বাবা হয়ে যেতে চাই সুহাসিনী। বয়স তো হচ্ছে বলো। সুহা পুরোটা কাহিনী ফ্যালফ্যাল করে দেখল। কি দরকার ছিল এখন কল করে এসব বলার? কি ভাবছেন স্বচ্ছর বাবা? সুহা উত্তরে কিছুই বলল না। স্বচ্ছ আবারও ফের বলে, সুহাসিনী, বিয়েটা গুনে গুনে আরো 3 দিন এগিয়ে নিব। তোমার দাদাজান নিশ্চয় মেন নিবেন। সুহা ছোটশ্বাস টেনে শুধায়, দাদা কষ্ট পেয়েছেন যেতে দেননি বলে? স্বচ্ছ গুরুত্ব দেয় না। বলে, পেলে পাক। ভিলেইনরা কষ্ট পেলে দুঃখ করতে নেই। সুহা নাক ফুলিয়ে বলল এবারে। কথায় কথায় দাদাকে খারাপ কথা বলাটা বন্ধ করবেন স্বচ্ছ। স্বচ্ছ তখনই দাঁতে দাঁতে চেপে বলে, এটা খারাপ কথা? তোমার ওই ভিলেইন দাদাজানকে কখনো আমি ভুলবো বলো? আমার বউ নিয়ে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে চাইছিল। কত বড় রামি তোমার দাদাজান। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।